আমার তোমার সবার আমাদের গোপালহাট। বাংলার নবাবের রাজপ্রাসাদ। আমি तमाम বাংলার নবাব কাল একবার এক বিশেষ উদ্দেশ্যে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে যাব। নবাব সাহেব, আমার সালাম নেবেন। কি উজির, আসতে অত দেরি কেন? আমার বলা মতো সব ব্যবস্থা করে ফেলেছো? ওই দুটো জিনিস জোগাড় করে ফেলেছো কি? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার আদেশ মতো আমি আমার লোক লাগিয়ে দিয়েছি। ওরা জিনিস দুটো জোগাড় করে রাখবে। কাল আমরা কৃষ্ণনগর যাওয়ার পথে ও দুটো জিনিস পেয়ে যাব। তাহলে ঠিক আছে, সব ব্যবস্থা হয়েই গেছে। এবার কৃষ্ণচন্দ্র তুমি অপদস্থ হওয়া থেকে কোনো মতেই নিষ্কৃতি পাবে না, বুঝলে উজির? ওর নতুন ভার গোপালচন্দ্রও আমার পাতানো জাল থেকে কৃষ্ণচন্দ্রকে বের করতে পারবে না। আমি কালই আসছি কৃষ্ণচন্দ্র। কৃষ্ণনগরের রাজবাড়ি। আমি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। এইখানে সবাই সুখী। দেশ আমার শস্য শ্যামলা, কোথাও কোনো অভিযোগ নেই। কিন্তু মাঝে মাঝে যে একজন এসে আমার ত্রুটি খুঁজে বেড়ান, সেই নবাব কালই আসছেন। এসে কি যে বায়না করবে তা আবার আমি সামলাতে পারবো কিনা কে জানে। যাকে যা হবে দেখা যাবে। রাজামশাই, রাজামশাই, রক্ষী গোপাল আর মন্ত্রী কি এসে গেছে? হ্যাঁ রাজামশাই, ওনারা এসে আপনার জন্য বাইরে অপেক্ষা করছেন। ওরা বাইরে কেন? সময় নষ্ট না করে শীঘ্রই ওদেরকে ভিতরে পাঠিয়ে দাও। সুপ্রভাত রাজামশাই। সুপ্রভাত রাজামশাই। কি জরুরি কারণে ডেকেছেন? আজ সকালে খবর পেলাম যে আগামীকাল সকালে নবাব বাহাদুর কৃষ্ণনগরে আসছেন। বোধহয় উনি গোপালকেই পরখ করবেন। সে কি, নবাব বাহাদুর আসছেন? উনি গোপালকে পরখ করবেন? তাহলে গোপালকে ওর শ্বশুর বাড়ি পাঠিয়ে দিন। না থাকবে বাস, না বাজবে বাঁশরি। নবাব বাহাদুর এসে গোপালকে না পেয়ে মুখ চুন করে ফিরে যাবেন। ঠিক কিনা গোপাল? আমার প্রস্তাব কেমন লাগলো? না না, আমি কাপুরুষের মতো পালিয়ে যেতে পারবো না। উনি নবাব, উনি আমাদেরকে নিয়ে অনেক কিছুই করতে পারেন। তবে আমাদেরকে সশক্ত হয়ে ওগুলোর মোকাবিলা করতে হবে এবং জয়ী হতে হবে। ঠিক কিনা রাজামশাই? গোপাল, তুমি মন্ত্রীর কথায় কিছু মনে করো না। ও মাঝে মাঝে ঘাবড়ে গিয়ে বোকা বোকা পরামর্শ দিয়ে থাকে। চুপ কর পাজিটিয়া কথাকার। আমাকে বোকা বলছিস? এত সাহস? রাগ করো না মন্ত্রী, ও যাই শুনবে তাই বলবে। যাকগে, তাহলে কথা রইল যে কাল যেই পরীক্ষায় নবাব সাহেব নিক না কেন আমাদেরকে তা উত্তীর্ণ হতে হবে। তোমরা বুঝতে পারলে কি? হ্যাঁ রাজামশাই, আমরা বুঝে গেছি। কৃষ্ণনগরের এক গ্রামে। এই জেলে ভাই, আমাদের কিন্তু কৃষ্ণনগরের সবচেয়ে বড় মাছটা চাই। হ্যাঁ, সবচেয়ে বড়টা। তুই পয়সার কথা চিন্তা করিস না। আমি তো আগেই বলেছি, আমার থেকে বড় মাছ এই কৃষ্ণনগরে আর কেউ দিতে পারবে না। আমার থেকে নিচ্ছেন মানে সবচেয়ে বড়টাই নিচ্ছেন। কিছু সময় ধৈর্য রাখুন, আমি সবচেয়ে বড়টাই ধরে দিচ্ছি। এই যে দেখে নিন বড় মাছ কাকে বলে। এত বড় মাছ এই কৃষ্ণনগরে আর কোথাও পাবেন না। আমি বাজি রেখে বলতে পারি। একটু তাড়াতাড়ি আসুন, দেখে নিন, পছন্দ তো হতেই হবে। সত্যি এটা একটা অনেক বড় মাছ, আমি এই প্রথম দেখছি। এই যে পাঠাটা দেখছিস, এটাও কৃষ্ণনগরের সবচেয়ে বড় পাঠা। তুই এখন একটা কাজ কর, এই মাছটা একটা থলেতে বেঁধে দে, তাহলে এটা আমাদের নিয়ে যেতে সুবিধা হবে। ঠিক আছে, আমি এখনই বেঁধে দিচ্ছি। পরের বার মাছ লাগলে আবার কিন্তু আমার কাছে আসবেন। এই পথ দিয়ে তুজির সাহেব আসবে বলেছে। অনেকটা দেরি হয়ে গেল। ওই যে রথের আওয়াজ পাওয়া যাচ্ছে। উজির, আমার বলা মতো দুটো জিনিস পেয়েছে নাকি একটু দেখো। কিরে, পেলি তো ওই দুটো জিনিস, যা কৃষ্ণনগরের সবচেয়ে বড়। আমাদের কিন্তু বড়টাই লাগবে। আপনি নিশ্চিন্তে নিয়ে যান, এগুলো কৃষ্ণনগরের সবচেয়ে বড়।
মালিকরা বাজি রেখে আমাদের কাছে বিক্রয় করেছে। এর থেকে বড় আর পাওয়া যাবে না। ঠিক আছে, তোরা এখন মাছ আর পাঠাটা রথে উঠিয়ে দে, বুঝলি তো? ঠিক আছে উজির সাহেব, আমরা এখনই উঠিয়ে দিচ্ছি। এই তুই পাঠাটা উঠিয়ে দে তো। এই উজির, কাজটা সারা হলো কি? হ্যাঁ নবাব সাহেব, কাজটা হয়ে গেছে, এখন রওনা হওয়া যাক। এই তোরা দুজন এখন মুর্শিদাবাদ ফিরে যা, আমরা এসে তোদেরকে ইনাম দেব। আসুন আসুন নবাব সাহেব, আপনি কেমন আছেন? আসার সময় পথে কোনো অসুবিধা হয়নি তো? আমি ভালোই আছি কৃষ্ণচন্দ্র, পথে কোনো অসুবিধা হয়নি। বলো তুমি কেমন আছো? সব কিছু ভালো চলছে তো? আপনার দয়ায় সবকিছু ভালোই চলছে। চলুন প্রাসাদের ভিতরে চলুন, প্রাতরাশটা সেরে সভাগৃহে বসবো। প্রাতরাজ থেকে মনে পড়লো, আমি কিছু উপহার এনেছি তোমাদের জন্য, ওগুলো দেখে শুনে নামিয়ে নিও। কৃষ্ণচন্দ্র, তোমার প্রাতরাশ আমার খুব ভালো লেগেছে। আজকের মধ্যাহ্নভোজ আমার উপহার দিয়ে হবে, আর আগামীকাল মধ্যাহ্নভোজের আয়োজন তুমি আরো সুন্দর করে করবে, বুঝলে? ঠিক আছে নবাব সাহেব, সবকিছু আপনার কথা মতোই হবে। এখন আমি আমার নতুন ভার গোপালের সাথে আপনার পরিচয় করিয়ে দিই। ওই যে আমাদের গোপাল ভাঁড়, খুব বুদ্ধিমান ও সাহসী। নমস্কার নবাব সাহেব, আমার নাম গোপালচন্দ্র পারমাণিক। আমি আমাদের রাজামশাই ও মন্ত্রীর থেকে আপনার অনেক সুনাম শুনেছি। একটু দেখার ইচ্ছে ছিল, যা আজ আমার পূর্ণ হলো। তোমার নামও আমি অনেক শুনেছি। ঠিক আছে, এখন তুমি বসো। কৃষ্ণচন্দ্র, আমি তো শুনেছি গোপাল সবাইকে খুব মনোরঞ্জন করে, তো গোপালকে বলো আমারও কিছু মনোরঞ্জন করতে। শুনলে তো গোপাল, তো নবাব সাহেবকে ঝটপট করে একটা হাস্য কৌতুক শুনিয়ে দাও। কি বলো সভাসদগণ, তোমরা কি শুনতে ইচ্ছুক? ঠিক আছে রাজামশাই, আমি নবাব সাহেবকে গত কালী পূজায় আমার সাথে ঘটা একটা ছোট হাসির গল্প শোনাচ্ছি। তো এবার আপনারা সবে মন দিয়ে শুনুন। ফুল গাছগুলোতে একটু সার দিতে হবে। গোপাল দাদা, গোপাল দাদা, ও গোপাল দাদা। কে রে? ও তুমি বিজন, কি হয়েছে বলো? তোমাকে অনেক দিন পরে দেখলাম। কালী পুজোর তৈরি কেমন চলছে? চাঁদা উঠছে তো ঠিক মতো? চাঁদা তো উঠছে, তবে এক দুধওয়ালা চাঁদা দিতে গিয়ে শুধু আমাদের হাতে এক স্বর্ণমুদ্রা ধরিয়ে দিয়েছে। আমরা 5 স্বর্ণমুদ্রা চেয়েছিলাম। দেখো তো কেমন কৃপণ মানুষ। তুমি গিয়ে কিছু বললে হয়তো ওর থেকে 5 স্বর্ণমুদ্রা আদায় করা যাবে। যাবে কি আমার সাথে? এত কম চাঁদা দিয়ে কি করে মায়ের পুজো করব? চলো না একবার আমার সাথে। ঠিক আছে, তো চলো তুমি আর আমি গিয়ে একবার ওর আশপাশটা দেখে আসি, দেখি কিছু করতে পারি কিনা। চলো তাহলে। গোপাল দাদা, এটাই সেই দুগ্ধশালা যে আমাদের চাঁদা দেয়নি। দেখো ওদের কত গরু, তবু এত কিপটামি। আচ্ছা, তো এই গোশালার মালিক? দাঁড়াও আমি একটু ভেবে নি। আচ্ছা, তো বিজন বললো ওর কাছে অনেকগুলো গরু আছে না? পেয়ে গেছি। তো 10 স্বর্ণমুদ্রা এবার মা কালীর নাম। বিজন, চলো এখন ঘরে যাই, আমার একটু তৈরি হয়ে আসতে হবে, কিন্তু তুমি আসার সময় কিছু সাদা রং আর একটা বুরুশ নিয়ে আসবে। ঠিক আছে গোপাল দাদা, তুমি যেমন বলো। কিছু সময় পরে গোপাল দাদা যে এখনো আসলো না, কি হলো? এই যে দাদা, তুমি কে? তোমাকে তো কখনো এই গ্রামে দেখিনি। আমাকে চিনতে পারলে না? আমি তোমার গোপাল দাদা। আমি এই ছদ্মবেশ ধরে কিছু একটা করব। এখন তুমি বলো, তুমি কি ওই সাদা রং আর বুরুশটা এনেছো? হ্যাঁ গোপাল দাদা, এনেছি। এই তো আমার পিছনেই রাখা আছে। শুনো, তুমি এখন দুধওয়ালার একটা গরুকে রং দিয়ে সাদা রঙের বানিয়ে আমার কাছে নিয়ে এসো, ঠিক আছে? তারপরেই তো শুরু হবে আমার চক্র। ঠিক আছে গোপাল দাদা, আমি লুকিয়ে নিয়ে আসছি, তুমি এখানেই অপেক্ষা করো।
বিজন, সাবাস, গরুটা সত্যিকারের সাদা রঙের হয়ে গেছে তো। গোপাল দাদা, এই সাদা রঙের গরুটা দিয়ে তুমি কিভাবে কিপ্টি দুদুলার থেকে চাঁদা আদায় করবে? বুঝলাম না তো। বিজন, তুমি এটা পরে বুঝবে। এখন তুমি কালী মন্দিরে গিয়ে আমার জন্য অপেক্ষা করো। আমি $2 কিপটা আমি দূর করে আসছি। ঠিক আছে গোপাল দাদা, আমি কালী মন্দিরে গিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। এই যে মশাই, আমার একটা কথা শুনবেন? আমি আপনার কাছে একটা গরু বিক্রয় করতে এসেছি। আপনি এই গরুটা কিনবেন কি? তাহলে আমার একটু উপকার হবে। আমার যে কিছু টাকার দরকার। তোমার উপকারে আমার কি লাভ? আমার লাভ হলেই আমি কিনবো। যদি কম দামে বিক্রয় করো তাহলে দামটা বলো। এমনিতেই আমার অনেক গরু আছে, দেখে নাও। সত্যি আপনার কাছে অনেক গরু, তবে দেখলাম আপনার একটাও ধবধবে সাদা গরু নেই। আমার গরু আমি 20 মোহরে বিক্রয় করি, তবে আপনার জন্য আমি 10 মোহরে এই গরুটা দিয়ে যাব। বারে, লোকটা কি বোকা, আবার গরু ব্যবসা করতে এসেছে। 20 মোহরের গরু 10 মোহরেই দিবে, তাহলে কি আমি না কিনে থাকতে পারি? ঠিক আছে, আমার তো অনেক গরু, তবুও তোমার কথা ও অভাবের চিন্তা করে আমি গরুটা কিনে নিচ্ছি। এই নাও 10 মোহর। ধন্যবাদ। আপনার দেওয়া মোহর অনেক পুণ্য কাজে লাগবে। আপনার ভালো হোক। ঠিক আছে, এখন আমি চলি। আমি এইভাবে গরু চুরি করে আবার সেই গরু মালিকের কাছেই বিক্রয় করে 10 মোহর চাঁদা উঠিয়েছিলাম। ওরে বাবা, কৃষ্ণচন্দ্র, তোমার গোপাল ভাঁড় তো খুব ঘুঘু লোক। দেখো তো কি চালাকি করে কৃপণটাকে শিক্ষা দিল। এরকম ভাঁড় যদি আমার একটু থাকতো তাহলে আমার অনেক সুবিধা হতো। নবাব সাহেব, আপনি সত্যিই বলেছেন। আমি খুবই ভাগ্যবান। তাই আমি গোপালের মতো এক বুদ্ধিমান ও সাহসী সভাসদ পেয়েছি। গোপাল এখানে আসার পর থেকে আমাদেরকে অনেক বিপদের হাত থেকে মুক্ত করেছে। কি বলো মন্ত্রী? আপনি ঠিকই বলেছেন রাজামশাই। কি গোপাল, তুমি তাহলে গরু চুরি করেছো? আমি কিন্তু কোনো দিন গরু চুরি করিনি, কিছুই চুরি করিনি। আচ্ছা নবাব সাহেব, অনেক হাসাহাসি হলো। চলুন এবার আপনার আনা উপহার দিয়ে মধ্যাহ্ন ভোজটা সেরে ফেলা যাক। সবার নিশ্চয় প্রচন্ড খিদে পেয়েছে, তো চলুন এবার ভোজনালয়ে। খিদে আমার পেট তো চু চু করছে। কৃষ্ণচন্দ্র, মধ্যাহ্ন ভোজ থেকে মনে পড়ল, আজ তো আমার আনা মাছ ও পাঠা দিয়ে মধ্যাহ্ন ভোজ হবে। আগামীকাল তুমি কিন্তু এদের থেকেও বড় মাছ আর বড় পাঠা এনে মধ্যাহ্ন ভোজ সারাতে হবে। তা না হলে আমি কিন্তু মধ্যাহ্ন ভোজ গ্রহণ করবই না। সোজা মুর্শিদাবাদ ফিরে যাব। আর এভাবে আমি অপমানিত হয়ে ফিরে গেলে এর ফল যে ভালো হবে না, তুমি ভালো করেই জানো কৃষ্ণচন্দ্র। নবাব সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমার রাজ্য কৃষ্ণনগরে এদের থেকে অনেক বড় বড় মাছ আর পাঠা পাওয়া যায়। আপনি নিশ্চয় খুশি হবেন, আমিও খুশি হব, আর সবাই খুশি হবে। নবাব সাহেব শান্তিমতো মধ্যাহ্নভোজ গ্রহণ করে এখন বিশ্রাম করছেন। রাজামশাই, আগামীকাল মধ্যাহ্নভোজের জন্য আপনি কোনো চিন্তা করবেন না। মন্ত্রীমশাই ইতিমধ্যে বড় মাছ আর বড় পাঠার জন্য লোক লাগিয়ে দিয়েছেন। গোপাল, চিন্তা তো একটু হচ্ছেই। নবাব সাহেব হঠাৎ কেন বড় মাছ আর বড় পাঠার প্রস্তাব রাখলেন? এর মধ্যে কোনো অশুভ ইঙ্গিত আছে কিনা কে জানে। মন্ত্রী কি যে খবর নিয়ে আসবে, চিন্তা হচ্ছে গোপাল, সত্যি অল্প চিন্তা হচ্ছে। রাজামশাই, রাজামশাই, অনর্থ হয়ে গেছে। আমার লোক এসে খবর দিল যে কৃষ্ণনগরের সবচেয়ে বড় মাছ আর বড় পাঠা নবাব সাহেবই নিয়ে এসেছেন। কি বলছো মন্ত্রী? তাহলে এখন কি হবে? এখন যেটাই আনবো সেটাই তো ছোট হবে, আর এই ফাঁকটা দিয়ে নবাব আমাদেরকে হয়রান করবে। গোপাল, তুমি এখন সহায়, কিছু একটা বুদ্ধি বের করো। এই সমস্যাটার সমাধান যেমন করে হোক করো। রাজামশাই, একটু শান্ত হন, আমাকে একটু ভাবতে দিন। এখন আমি একটু বাড়ি যাব,
স্নান সেরে একটু বিশ্রাম করতে করতে এই সমস্যার সমাধান নিশ্চয়ই বের করে ফেলবো। তারপর আমি সমাধান নিয়ে আবার রাজবাড়ি ফিরে আসব। আপনারা এখন বিশ্রাম করুন। ঠিক আছে গোপাল, তুমি এখন বাড়ি যাও আর ভালোভাবে চিন্তা করে একটা বুদ্ধি বের করো যাতে এই সমস্যার সমাধান বেরিয়ে যায়। ঠিক আছে রাজামশাই, আমি এখনই যাচ্ছি। আপনারা নিশ্চিন্ত থাকুন। বিশুটা এমন কেন করলো? গায়ে গতরে বড় হয়ে গেছে বলে কি ওর দাদাকে মারতে পারে? পাপ হবে না ওর? গিন্নি, ও গিন্নি, কি হলো? এমন মনমরা হয়ে কেন বসে আছো তুমি? দেখো না, আমাদের পাড়ার বিশুর সাহস দেখো। ও আজ ওর দাদাকে মারতে যাচ্ছিল। গায়ে গতরে বড় হয়ে গেছে বলে কি ও ওর দাদার থেকে বড় হয়ে গেল? ভাগ্যিস আমি ছিলাম, তাই কোনো মারামারি হয়নি। বড় ভাই তো সবসময় বড়ই হয়, এই জ্ঞানটা কি তার নেই? অসভ্য কি কোথাকার। বললে গিন্নি? একটা বেশ বড় কথা বললে, আরেকবার বলো তো। আমি বললাম যে বিশুটা দেখতে শুনতে বড় হয়ে গেছে বলে কি ও ওর দাদা থেকে বড় হয়ে গেল, যে ওর দাদাকে মারতে যাবে। বাহ গিন্নি, তুমি আমার সমস্যার সমাধান দিয়ে দিলে। আমরা সবাই এতক্ষণ মাথা খুঁড়ে মরছিলাম, তুমি এই ঘটনার মাধ্যমে আমাদেরকে সমাধান দিয়ে দিলে। রাজামশাই খুব খুশি হবেন। তোমার মুখে দই মিষ্টি ভরে দেবো আমি, আর গলায় সোনায় ভরে দেবো। তুমি একটু অপেক্ষা করো, আমি একবার রাজবাড়ি গিয়ে আসি, কিছু দরকারি কাজ আছে। তুমি এখন বিশ্রাম করো। আরে কি হলো, আবার কেন রাজবাড়ি যাচ্ছ? আরে মানুষটাকে বোঝাই যায় না, কখন যে কি করবে। গোপালটা কি সত্যিই কোনো বুদ্ধি বের করতে পারবে যাতে এই সমস্যার সমাধান হয়ে যায়? সমস্যার সমাধান পেয়ে গেছে রাজামশাই। আরে গোপাল, এখন আবার নাচছো কেন? আগে সমাধানটা তো বলো, আমি শুনি। তো রাজামশাই শুনুন। ঠিক আছে তো রাজামশাই? ঠিক আছে মানে সর্বদিকে সবকিছু ঠিকঠাক? নবাব সাহেব এবার বুঝতে পারবে গোপাল থাকতে কৃষ্ণচন্দ্রকে কোনো সমস্যায় জড়ানো এত সহজ নয়। তো তুমি কাল সকাল সকাল তোমার পরিকল্পনা হিসাবে তৈরি হয়ে নিও। পরের দিন সকালে শুনো, তোমরা কিন্তু নবাব সাহেবকে আমি যেমন শিখিয়ে দিয়েছি তেমনই বলবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, আমরা ভালো করে বুঝে গেছি। তবু একবার মনে মনে প্রস্তুত হয়ে নে। কি গোপাল, তুমি সব তৈরি করে নিয়েছো তো? ওদেরকে ভালো মতো বুঝিয়ে দাও, নবাব সাহেব কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারেন, সাবধান। চিন্তা করার কিছু নেই রাজামশাই, সব প্রস্তুতি হয়ে গেছে। কিসের প্রস্তুতির কথা হচ্ছে কৃষ্ণচন্দ্র? আমার মাছ আর পাঠা জোগাড় হয়েছে তো, ওগুলো কিন্তু কাল থেকেও বড় হতে হবে, না হলে কিন্তু আমি এখনই মুর্শিদাবাদ ফিরে যাব, বুঝলে? না না নবাব সাহেব, আজকের মাছ আর পাঠাটা গতকালকের মাছ আর পাঠার থেকে অনেক বড়। আপনি কোনো চিন্তা করবেন না, ওই তো ওরা নিয়ে দাঁড়িয়ে আছে, গিয়ে আপনি নিজেই দেখে নিন। বড় তো আমাকে পেতেই হবে। ঠিক আছে কৃষ্ণচন্দ্র, আমি একবার পরখ করে নিচ্ছি, দেখি কত ধানে কত চাল। কি এগুলো তো কালকের থেকেও ছোট, চোখে দেখেই বোঝা যাচ্ছে। কৃষ্ণচন্দ্র, তুমি কি আমার সাথে মস্করা করছো? তোমার কি চোখ খারাপ হয়ে গেছে? না না নবাব সাহেব, আপনি ভালো করে দেখুন, এগুলো কালকের মাছ আর পাঠার থেকে অনেক বড়। কৃষ্ণচন্দ্র, একবার চোখ পাকিয়ে দেখো, দেখে কি বুঝতে পারছো না যে এগুলো কালকের থেকে কত ছোট? না না নবাব সাহেব, আপনি ভুল বুঝছেন, এগুলো সত্যিই বড়। হ্যাঁ হ্যাঁ নবাব সাহেব, রাজামশাই ঠিক বলছেন। চুপ করো পাজি মন্ত্রী কোথাকার। কৃষ্ণচন্দ্র, আমি এখনই মুর্শিদাবাদ ফিরে যাচ্ছি, আর ওখানে গিয়ে তোমার খাজনা আমি 4 গুণ বাড়িয়ে দেব। শান্ত হন নবাব সাহেব, একবার আমার কথাটা শুনুন। দেখুন, প্রাণীরা বড় হয় এক গায়ে গোতরে আর এক বয়সে। এই মাছ আর পাঠাটা গায়ে গোতরে ছোট হলেও বয়সে বড়। আপনার বিশ্বাস না হলে আপনি একবার জিজ্ঞাসা করে নিন। কি হে, তোমরা এই ব্যাপারে কি বলবে? একবার বলো ফেলো দেখি। হ্যাঁ নবাব সাহেব, এই মাছটা যে আমি নিয়ে এসেছি আজকে, এটা কালকের মাছ থেকে 6 মাসের বড়। গায়ে গোতরে বড় হয়নি, কিন্তু বয়সে বড়। সত্যি নবাব সাহেব, আজকের পাঠাটা গতকালকের পাঠা থেকে 8 মাসের বড়। এটাও গায়ে গতরে বড় হয়নি, কিন্তু বয়সে বড়। আপনি বিশ্বাস করুন। হে পাঠা, তোর কি কিছু বলার আছে?
নবাব সাহেব, আমার মনে হয় রাজা কৃষ্ণচন্দ্র আর সবাই ঠিকই বলছে। কি করবেন এখন নবাব সাহেব? আমার তো কিছু বুদ্ধিতেই আসছে না। কি আর করব, এই মাছ আর পাঠাটা দিয়েই মধ্যাহ্নভোজ করব। সত্যি কৃষ্ণচন্দ্র, তুমি আমাকে আমার কথার ফাঁকেই ফাঁসিয়ে এই যাত্রায় পার পেয়ে গেলে। তবে বাজি রেখে বলতে পারি, এই সমাধান তোমার কর্ম নয়, বোধহয় গোপালই তোমাকে এই বুদ্ধিটি দিয়েছে। আপনি ঠিকই বলেছেন নবাব সাহেব, এটি সম্পূর্ণরূপে আমাদের প্রিয় গোপালেরই মগজ প্রসূত। ওই আমাকে এই যুক্তিটি দিয়ে সমস্যার সমাধান বুঝিয়েছিল। আমি বলেছি তো, এটা গোপালেরই কীর্তি। ওহে গোপাল, আমিও তোমার ভক্ত হয়ে গেলাম। বলো হে সবাই, জয় গোপালের জয়, গোপাল ভাঁড়ের জয়। গোপাল ভাঁড়ের জয়, গোপাল ভাঁড়ের জয়, গোপাল ভাঁড়ের জয়, গোপাল ভাঁড়ের জয়। জয়। আবার দেখা হবে।